আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার, আমি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে বললেন প্রধানমন্ত্রী। সব দেশেই ক্যাপাসিটি চার্জ রয়েছে মন্তব্য। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান উদ্ধার। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। হত্যার ২৫ বছর পর রায়। গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্র জনতার বিক্ষোভ। অবিলম্বে ইসরায়েলে মার্কিন সহায়তা বন্ধের দাবি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে ছিল প্রকৃতি। নানা কথামালায় কবিগুরু বলেছেন পরিবেশের কথা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নেই। যে দল গণতন্ত্র নিয়ে কথা বলছে, আয়নায় তাদের নিজেদের চেহারা দেখতে বলেছেন সংসদ নেতা। ওবায়দুল রশিদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশে খেলাপি ঋণ এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়ে। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। তার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হচ্ছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল? 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। মানে অপকর্মে কোনো কিছু বাদ নেই। তার জন্য এখন নানা প্রশ্ন ওঠে। তো আমার সেই প্রশ্ন করতে হয় যে নিজেদের আয়নার চেহারাটা দেখা উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ নিয়ে এখন অনেক কথা হয়, কিন্তু বিএনপি জামাত জোট সরকারের সময়ে বিদ্যুৎ দাবি করায় কনসার্টে গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল। যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে? ওর কি প্রয়োজন ছিল? বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরো একটা করব। ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে। বর্তমান সরকারের চেষ্টা দেশের উন্নয়ন করা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে অতি দরিদ্র কেউ থাকবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন। প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। এতে আরেক পাইলট প্রাণে বেঁচে যান। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ উদ্ধার করা হয়। অসীম জাওয়াদের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্বজনেরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ ও মানিকগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেন সানুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিনার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নৌবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ
বিমানটিতে আকাশেই আগুন ধরে যায়। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অসীম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে চলছে শোকের মাতম। স্ত্রী, 6 বছরের মেয়ে ও 1 বছরের ছেলেকে নিয়ে চট্টগ্রামে থাকতেন পাইলট অসীম জাওয়াদ। একমাত্র ছেলের মৃত্যুর খবরে শোকে বিহবল অসীমের মা নীলুফার খানম ও বাবা ডাক্তার আমানুল্লাহ। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের জন্ম 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন 2010 সালে। 2011 সালে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তিসহ জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। রোকসানা আমিন, চ্যানেল আই। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। তাদের 2 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। খালাস পেয়েছেন 6 আসামি। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক এই রায় ঘোষণা করেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাব ছিল উল্লেখ করে রায়ে আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দীর্ঘ 25 বছর পর 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করলেন আদালত। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুর 1টায় রায় পড়া শুরু করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অন্যতম অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুনসহ 6 জন। সে সময় আদালতে হাজির ছিলেন 9 আসামির 2 জন। সে একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে। ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসেনি যে এই মামলা আমার আসামি সানজিদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে জড়িত ছিল না। শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি, আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছর কে ফিরে দিবে। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেওয়া হয়েছে মামলার সিডিও। আদালতের যে অবজারভেশন সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া। 1998 সালের 17ই ডিসেম্বর রাজধানীর বনানীর ক্লাব ট্রাম্পের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। খুন হওয়ার পরের বছর আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশিস রায় চৌধুরী সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। 2001 সালে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম। পরে উচ্চ আদালতের আদেশে 2022 সালে আবার বিচার কাজ শুরু হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দা পৌঁছেছে। জেদ্দার স্থানীয় সময় সকাল 11টায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কনসুলেটের শ্রম মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল ইসলাম, রিয়াদ দূতাবাসের প্রেস সচিব আসাদুজ্জামান। এই সময় বিমানবন্দরে সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল খোয়ামি, পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও ওমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। এর আগে সকাল 7:15টায় সরকারি ব্যবস্থাপনায় 415 জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে শুরু হয় বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।
পরে বিমানবন্দরে মোনাজাতে সাফল্য কামনা করা হয়। প্রথম ফ্লাইট থেকেই সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর বাংলাদেশ অংশের হজযাত্রীদের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। ফ্লাইটে উঠে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী এবং অন্যরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভিতরে অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি সবাই। শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ যেন আমাকে পবিত্র হজের সকল কার্যক্রমগুলো সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমি হজে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আজকে যাইতে পারতেছি, খুব ভালো। হজযাত্রী নিয়ে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ভোরে ঢাকা থেকে জেদ্দায় গেছে। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৫,২৫৭ জনের হজে যাওয়ার কথা রয়েছে। ১০ জুন পর্যন্ত চলবে হজের ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা। ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও রাজনৈতিক সহায়তা দিয়ে অমানবিক আচরণ করছে যুক্তরাষ্ট্র। শাকির আদনানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। এমনকি ঈদের দিনও ফিলিস্তিনে মানুষ হত্যা থামেনি। ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে সমবেত হন ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাম সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন। তবে মার্কিন দূতাবাস যাওয়ার আগেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। মানুষের উপর এরকম গণহত্যা আমাদের কাম্য না। আমরা চাচ্ছি যে তাদের উপরে এই গণহত্যা বন্ধ করা। তাদের অস্ত্র, তারপর হচ্ছে তাদের সাথে যে সহমত, এইসব নিয়েই আপনারা তো বলার কিছু নেই। এখানে এক্সট্রাভাবে সবাই সবকিছু জানে যে কিভাবে কাকে সহায়তা করছে। দীর্ঘ ৭০ বছর ধরে ইসরায়েল যে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে, সেটা মার্কিন মদদে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব মানবতার কথা বলে আসছে প্রতিনিয়ত, কিন্তু সেই মানবতা প্যালেস্টাইন ইস্যুতে তাদের কোথায় যায়? ইসরায়েলি প্রশাসন আসলে এখন আর যুদ্ধ যেতে চায় না। তারা কিন্তু নানা নীতি নিয়ে এই হামলাটাকে জায়েজ করতে যাচ্ছে। প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিলে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রী থাকতে এমন অনেক প্রকল্প পাশ করতে হয়েছে যা আদতে দরকার ছিল না, বলেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বর্তমানে তিনি ওই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বিআইডিএস মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল নিতান্তই উপস্থাপনকারীর। জিডিপির মতো বিষয় গ্রামের মানুষ বোঝে না, তারা বোঝে উন্নয়ন। সেই বিচারে সরকার সফল বলেও মন্তব্য করেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস মিলনায়তনে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা। বইয়ের লেখক বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর সাদিক আহমেদ, বর্তমানে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর ভাইস চেয়ারম্যান। ১৩টি অধ্যায়ে মূল্যস্ফীতি, বিনিময় হার, বিদেশি মুদ্রার মজুদ পরিস্থিতি, রপ্তানি বহুমুখীকরণ, অর্থ পাচার ঠেকাতে আমদানি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে এর প্রভাব, জিডিপির তুলনায় রাজস্ব আয়ের করুণ দশাসহ নানা বিষয়ে নির্মোহ তথ্য উপাত্ত তুলে ধরেছেন লেখক। And again, to stem the slide of the exchange rate, the government had no choice. So I don't think it was done by intention. There was no option but to let the exchange rate depreciate by whatever it happened, 20-25%. That was unintentional because there was no reserves available to protect the exchange rate, simply said. বইটি নিয়ে আলোচনা করেন খ্যাতিমান অর্থনীতিবিদরা। We need to act, and we need to act in unison. We need to act
simultaneously without consulting anybody, just taking a decision by a layman who has no experience about the finance, no experience about the planning. তো ব্যাংকিং কমিশন হয় করতে হবে, যদি কমিশন না করতে চান তাহলে ব্যাংকিং কমিটি করেন, আপনার এনপিএল এর যে মাউন্টিং প্রবলেমটা সেটা রিজলভ করতে হবে। তো এবং সেখানে তো আমরা হাত দিচ্ছি না। অবশ্য অর্থনীতিবিদদের সমালোচনার সাথে একমত হতে পারেননি সরকারের নীতি নির্ধারকরা। এডিবিতে যে সকল প্রকল্প আমি প্রতি মঙ্গলবারে পাই, কিছুদিন আগ পর্যন্ত তুলে নিতাম পেশকার হিসাবে, আসলে কি সকলটা কি প্রকল্প না প্রকল্প নয়, এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। এমন প্রকল্প যেখান থেকে কোনো সাঙ্ক জন্মেই যার আজন্ম পাক, জন্মেই যে সে ডুবে জন্মাচ্ছে, এই সকল প্রকল্প আমরা বিশাল বিশাল পরিমাণে সম্পদ দিয়ে আমরা পাস করেছি। করতে হয় আমার কাজ এটা মিস্ত্রি হিসাবে। যদি স্ট্রং অলিগোপলিস্টিক টেন্ডেন্সি মার্কেটে থাকে তাহলে তোমার কোনো পলিসি তো কাজ করবে না। ইয়েস, বাট if you set correct prices for foreign currency, if you set correct prices for borrowing, then these people would not have access to the resources with which they manipulate the market. The choice is between changing each of them and to have an eye whether they are doing something wrong. অর্থনীতির স্বার্থে বাস্তবতা স্বীকার করে সরকারকে নীতি সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান আলোচকরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ব বাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে 140 জনকে রপ্তানি এবং এফবিসিসিআইয়ের 44 জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সিআইপি কার্ড গ্রহণ করেন। এছাড়া বেঙ্গল গ্রুপের জসিমউদ্দিন, শাহিনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয়। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। আমাদের অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনার নেতৃত্বে কাজ করব। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডির যারা সিআইপি হলেন তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ট্রানজিট ব্যবহার করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত অংশীদার হতে চায়। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দেখা করার পর মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার রাতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ট্রানজিট ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়েও তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। এবং আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় তিনি করেছেন সুনিপুণভাবে। তার শিল্প, চিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমাদের এবার প্রসঙ্গ আই স্পোর্টস। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। মানব পাচার মামলায় রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কর্ণধার মিল্টন সমাদ্দারকে। 2 মামলায় তাকে 7 দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে 900 লাশ দাফন করা হয়েছে এমন ভিডিও মিল্টন মানুষের সহানুভূতি আদায় ও টাকার জন্য করেছেন। গোয়েন্দা প্রধান জানিয়েছেন আশ্রমে বিভিন্ন অপারেশন এবং অসুস্থদের নির্যাতনের কথা স্বীকার করেছে মিল্টন সমাদ্দার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে
ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বেশিরভাগই স্বীকার করেছে। মানুষের সহানুভূতি এবং টাকা পাওয়ার জন্য লাশের সংখ্যা বাড়িয়ে বলে ভিডিও তৈরি করে ফেসবুকে দিতেন মিল্টন। তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাশ দাফন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি, এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ্পর আমিই করতাম। এবং পরবর্তী পর্যায়ে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো, সেখানে সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে, এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে, যে সে নিজেই তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো, লাঠি দিয়ে পিটাতো, সেটা স্বীকার করেছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষের কিডনি পাচার ও মানব পাচারের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি উল্লেখ করে ডিবি প্রধান বলেন, প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়েছে দেখাতে পারে নাই। পরবর্তী বলে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দেওয়ার নিয়ে এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে 135 জনকে সে কোথায় কবর দিয়েছে আমরা রেজিস্টারটা খোঁজার চেষ্টা করছি, এবং সে এটাও এখনো দিতে পারে নাই। আমরা প্রয়োজন পড়তে আবার তাকে রিমান্ডে আনবো, আমরা এটা জানার চেষ্টা করব। মানব পাচার, জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 55 জন নিহত। রাফায় সর্বাত্মক অভিযান চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি আমরা একবার চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউতে এক আলোচনায় গয়েশ্বরচন্দ্র বলেন, দেশের মানুষ নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। এই সরকারকে বয়কট করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সায় দিলেও গাজায় 24 ঘন্টা ইসরায়েলের হামলায় আরও 55 জন নিহত ও 200 জন আহত হয়েছেন। এমন অবস্থায় রাফা সর্বাত্মক হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অব্যাহত হামলার মধ্যে আল শিফা হাসপাতালে মিলেছে 3য় গণকবরের সন্ধান। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উদ্বোধন হলো 35তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। আয়োজনে বিশিষ্টজনেরা তুলে ধরেন প্রজন্মকে রক্ষায় সর্বক্ষেত্রে সংস্কৃতি চর্চা বাড়ানোর গুরুত্ব। সুলতানা হিমুর রিপোর্ট। বাজুক প্রাণে বজ্রভেরি, অকুল প্রাণের সেই উৎসবে এই স্লোগানে শুরু হলো 35তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। সর্বজন শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফির জন্মশতবর্ষ ও 163তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত সংস্থা। আয়োজনে সম্প্রতি পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আয়োজকরা। তাকে উদ্দেশ্য করে পাঠ করা হয় মানপত্র। পুষ্পে পল্লবে, বর্ণে গন্ধে, ভাবে রসে ভরে থাক আপনার জীবন। 3 দিন ব্যাপী এই উৎসব প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদকে উৎসর্গ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, অপরাজনীতি ও ধর্মীয় গোঁড়ামি থেকে প্রজন্মকে রক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানো প্রয়োজন। সময় আস্তে আস্তে তার পরশ ফুলিয়ে তার ক্ষতটাকে অনেকটা সহনীয় করে তোলে। সাদির মৃত্যু দিচ্ছে অনেকটা সেরকম। আমি সেই জন্য সময়ের হাতে ছেড়ে দিয়েছি যে এক সময় এই যে
ভয়াবহ একটা অবিশ্বাস্য রকমের শোক, এটা সহনীয় হবে আশা করি। তার আত্মার শান্তি হোক। অপরাজনীতি করে তাদের যে প্রসার আমাদের অগোচরে, আমাদের সামনেই বা আমাদের পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে করে বিস্তার ঘটছে, এর থেকে আমাদের এই প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এবং এর জন্য তাদের যে বিদ্যালয়ের যে কার্যক্রম, পাঠদান যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে অবশ্যই আমরা সংস্কৃতি চর্চার সুযোগটা অবশ্যই রাখতে হবে। উৎসবের দ্বিতীয় দিন সকালের আয়োজনে রয়েছে দলীয় পরিবেশনা। 11ই মে পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলবে এই উৎসব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে বিশেষ সংবাদ। ডোমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় অনুষ্ঠিত ICAO এর সভায় ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরির সদস্য পদে উন্নীত হয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি। রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে সিভিল এভিয়েশনে নতুন যোগ দেওয়া প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এই সময় বক্তারা সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। বরেন্দ্র অঞ্চলের জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান বঙ্গবন্ধু ধান 100 সহ অন্যান্য জাতের ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি করাও সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে মেঘনা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বহু স্থাপনা। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কমপক্ষে 5,000 পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও 3,000 পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার সহায়তা চেয়েও প্রশাসনের সাড়া না পাওয়ায় সর্বস্ব হারানোর সংখ্যা বাড়ছে। প্রিয় দর্শক, আমাদের এরপর যাবার নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। নোয়াখালীর বেগমগঞ্জে 4 লেন সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো হয়ে গেছে স্থায়ী। অভিযোগ, দখল করা দোকানপাট থেকে মাসে চাঁদা উঠছে কোটি টাকার বেশি। আছে অ্যাডভান্স ও মাসিক ভাড়া। গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষেত্রে আগামীতে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করেছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ডে উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা জানান, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও জোরালো সমর্থন অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার জীবন ও কর্মের উপর আলোচনা করেন বক্তারা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্মরণ সভা কমিটির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম একাডেমি হলে সুমন দেবনাথের সভাপতিত্বে ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আবুল কালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, ইয়াসির আরাফাত সহ অন্যরা। এবারে রয়েছে খেলার খবর।